আজকে আমি তোমাদের 2024 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর নতুন সিলেবাস অনুসারে যে পাঠ্যপুস্তক বিজ্ঞান তার রসায়ন অংশের চতুর্থ অধ্যায়, অর্থাৎ এখানে আমি দেখো লিখেছি পদার্থের অবস্থা। এই পদার্থের অবস্থা আজকে আমরা পদার্থের অবস্থার আলোচ্য বিষয়টি দুইটি, একটা হচ্ছে পদার্থের তিনটি অবস্থা নিয়ে আলোচনা করব, 2 নম্বর কণার গতিতত্ত্ব। তো প্রথমত পদার্থের এই যে তিনটি অবস্থা অর্থাৎ কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থ, এই কঠিন, তরল, এই গ্যাসীয় পদার্থটাকে আমরা তিনটি বিষয়ের উপর কিন্তু আলোচনা করতে পারি। তখন তিনটি কি, একটা ভর, আয়তন আর একটা হচ্ছে আকার। এখন আমি দেখো, যদি কঠিন পদার্থ হয় এটার বেলায় ভর, নির্দিষ্ট ভর আছে, আয়তন আছে, আকারও আছে। অর্থাৎ একটা কঠিন পদার্থ হলে তার একটা ভর থাকবে এবং একটা নির্দিষ্ট আয়তন থাকবে, হ্যাঁ, এবং তার একটা নির্দিষ্ট কিন্তু আকার থাকবে। যেমন আমরা অনেক উদাহরণ হিসেবে অনেক আমরা দেখতে পারি, যেমন আমরা জানি কি লবণ, ঠিক আছে, তারপরে চিনি, হ্যাঁ, তারপরে এরকম আরও আছে মার্বেল, এই সকলগুলো কিন্তু কঠিন পদার্থ। অর্থাৎ দেখো লবণ, চিনি, মার্বেল এদের একটা কিন্তু কি ভর আছে এবং এদের রাখলে একটা নির্দিষ্ট আয়তন দখল করে এবং যাদের একটা নির্দিষ্ট কিন্তু আকার আছে, ঠিক আছে। এটা গেল কঠিন পদার্থ। এবার যদি তরল পদার্থ হয়, তরল পদার্থের কি হবে, এর কিন্তু ভর আছে এবং আয়তন আছে, তবে এই আকারটা নেই। অর্থাৎ কি মানে তরল পদার্থ, যেমন তরল পদার্থ আমরা উদাহরণ দেখি, উদাহরণ হিসেবে যেমন আমরা জানি সহজে পানি, ঠিক আছে, তারপরে যেমন তেল, এগুলো কিন্তু তরল পদার্থ। তেল, তো পানি দেখো, পানিটাকে একটা নির্দিষ্ট ভর আছে তার, এবং পানির একটা রাখলে, যে কোনো পাত্রে রাখলে সেই একটা নির্দিষ্ট আয়তন দখল করে থাকে, কিন্তু তার আকার নেই। কেমন আকার নেই? মনে করো আমি পানিটাকে যদি এরকম একটা পাত্রে রাখি তাহলে এরকম আকার হয়েই থাকবে, আবার একটা যদি এরকম টেস্ট টিউবের মধ্যে রাখি তাহলে টেস্ট টিউবের মতোই আকার হয়ে থাকবে। এরকম যদি কোনো একটা বাঁকা এরকম ইউ আকৃতির কোনো একটা নলের মধ্যে রাখি তাহলে কি হবে, ওই ইউ আকৃতির মতো হয়েই সে থাকবে। অর্থাৎ তার মানে কি, তার নির্দিষ্ট কোনো কিন্তু আকার থাকবে না। এটাকে তরল পদার্থ। এবার আসি গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থের শুধুমাত্রই ভরটাই থাকে, তবে তার কোনো আয়তনও থাকবে না, আকারও থাকবে না। গ্যাসীয় পদার্থের যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি কি বিভিন্ন গ্যাস, যেমন অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এই সকল গ্যাসগুলো, ঠিক আছে। তো দেখো এই গ্যাসগুলোর কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণের একটা কি তার ভর আছে, হ্যাঁ, তবে তার আয়তন আকার নেই। আয়তন আকার নেই মানে মনে করো একটা গ্যাসীয় পদার্থকে যদি আমি এরকম একটা আয়তনের পাত্রে রাখি তাহলে গোটা আয়তনটাই সে দখল করে থাকবে। আবার এটা ছাড়া যদি একটা বড় আয়তনের পাত্রে রাখি তাহলে এটারও সে গোটা আয়তন দখল করে কিন্তু থাকবে। ছোট আয়তনে যদি একটা পাত্রে রাখি সে আয়তনটাও দখল করে থাকবে। তার মানে কি, এর নির্দিষ্ট কোনো কিন্তু আয়তন নেই, মানে ছোট বড় যে আয়তনে রাখবা ঠিক সে আয়তনটা গোটাই দখল করে থাকবে এবং এর কোনো আকারও নেই। আকারও নেই মানে কি, যে আকারে পাত্রে রাখবা, বাঁকা, সোজা, বড়, ছোট, সে আকার হয়েই সে কিন্তু থাকবে। অর্থাৎ তার নির্দিষ্ট কোনো আকার নেই। খুব সংক্ষেপে, শর্টকাটে আমরা এই তিনটা পদার্থ সম্পর্কে একটা ধারণা পেলাম। কঠিন পদার্থ কাকে বলবে, যার ভর আছে, আয়তন আছে এবং আকারে তিনটা বিষয় আছে। তরল পদার্থ হলে একটা বাদ যাবে, ভর থাকবে, আয়তন থাকবে, এগুলো নির্দিষ্ট আছে কিন্তু তার কোনো আকার থাকবে না। আর গ্যাসীয় পদার্থ হলে তার ভর থাকবে তবে আয়তন এবং আকার এই দুটি থাকবে না, ঠিক আছে। এ হচ্ছে পদার্থের তিনটি অবস্থা সম্পর্ক। এটা কিন্তু একটা বাহ্যিক অবস্থা, ভৌত অবস্থা। আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয় কণার গতিতত্ত্ব। গতিতত্ত্ব, অর্থাৎ এই গতিতত্ত্ব আলোচনা করতে গেলে আমরা কিন্তু প্রথমে জানলাম পদার্থের তিনটি ভৌত অবস্থা সম্পর্কিত। আর এই গতিতত্ত্বটা ব্যাখ্যা করতে গেলে এটা ভৌত না, এটা কণার ভেতরে দিতে হবে একটা পদার্থে। তো একটা পদার্থের ভেতরে কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এখানে 1 নম্বরের মধ্যে যেটা আছে, 1 নম্বর বৈশিষ্ট্য, আমরা জানি সকল পদার্থ, প্রত্যেকটা পদার্থই কিন্তু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। অর্থাৎ কণা বলতে আমরা বোঝাই বিভিন্ন অণু বা পরমাণু। এই অণু এবং এই পরমাণুর সমন্বয়ে কিন্তু একটা পদার্থ গঠিত হয়। 2 নম্বরে যে আমরা পয়েন্টটা লিখেছি কণার গতিশক্তি,
এক কথায় আমরা জানি প্রত্যেকটা পদার্থই কিন্তু যে অণু বা পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলো সবসময় কিন্তু গতিশীল থাকে, কম্পনশীল থাকে। তো এখানে যে কথাটা বলা হয়েছে যে কণার গতিশক্তি, এইটা মূলত তাপমাত্রার উপর নির্ভর করে। অর্থাৎ এই তাপমাত্রা পরিবর্তনের মাধ্যমেই কিন্তু আমাদের এই যে এখানে পদার্থের তিনটা অবস্থা, সেই তিনটা অবস্থার কিন্তু এই পরিবর্তন আমরা কিন্তু এই তাপমাত্রা দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ এক কথায় যে কণাটি কোন অবস্থায় কঠিন, তরল বা গ্যাসীয় হতে পারে, সেইটা কিন্তু আমরা এই তাপমাত্রা দ্বারাই নিয়ন্ত্রিত হতে পারে। পরবর্তীতে 3 নম্বর পয়েন্ট যেটা আছে যে কণাগুলোর মাঝে এক ধরনের আন্তঃকণা আকর্ষণ, অর্থাৎ আন্তঃআণবিক অথবা আন্তঃপারমাণবিক। আন্তঃআণবিক বলতে কি, আন্ত মানে ভেতরে, আণবিক মানে অণু, অর্থাৎ একই রকম অনেকগুলো অণু পরস্পরের সাথে যে আকর্ষণে, যে বন্ধুত্বে, যে বন্ধনে একসাথে থাকে, সেটা হচ্ছে আন্তঃআণবিক। আর আন্তঃপারমাণবিক মানে কি, একটা অণু গঠিত হয় অনেকগুলো পরমাণুর সমন্বয়। তো এই যে পরমাণুগুলো পরস্পরের সাথে যে আকর্ষণে, যে বন্ধুত্বে পরস্পরের সাথে একত্রিত থেকে একটা অণু গঠিত হয়, সেটাকে বলবো আমরা আন্তঃপারমাণবিক। তো এই কণাগুলোর মধ্যে কিন্তু এক ধরনের এরকম আন্তঃকণা আকর্ষণ শক্তি আছে। এই যে আমরা এখানে যে দুইটা কথা বললাম, একটা গতিশক্তি, একটা হচ্ছে কণা আকর্ষণ শক্তি। একটা হচ্ছে কণার এই যে গতিশক্তি, আর একটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তি। এই গতিশক্তি এবং এই আন্তঃকণা আকর্ষণ শক্তি, এই দুইটা শক্তি দিয়েই কিন্তু পদার্থের যে তিনটে অবস্থা, কঠিন, তরল বা গ্যাসীয়, এইটা কিন্তু ব্যাখ্যা করা যায়। ঠিক আছে? তার মানে আমরা এই যে বিভিন্ন পদার্থ, মানে একই পদার্থ অনেক সময় এই তিনটে অবস্থাতেই থাকতে পারে, কঠিনও হতে পারে, তরলও হতে পারে, গ্যাসীয় হতে পারে। সেই তিনটে অবস্থা মূলত আমরা ব্যাখ্যা করব কার উপর? এই যে দুইটা পয়েন্টের উপর। একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তি। এই শক্তি দিয়েই কিন্তু আমরা কঠিন, তরল, গ্যাসীয় এই তিনটা কখন হতে পারে, কি অবস্থায়, সেটা ব্যাখ্যা করতে পারি। আর এই ব্যাখ্যা করা আমরা যে তত্ত্ব ইউজ করব, যে তত্ত্ব, এটাকে বলা হয় এক কথায় গতিতত্ত্ব। ঠিক আছে? অর্থাৎ এখানে যে দুটো পয়েন্ট লিখলাম, একটা গতিশক্তি, আন্তঃকণা আকর্ষণ শক্তি, এটা ব্যাখ্যা করার জন্য যে তত্ত্ব, এই তত্ত্বকে বলবো আমরা মেনলি গতিতত্ত্ব। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে একটা আলোচনা করব, আমরা যে এখানে দুইটা পয়েন্টের কথা বললাম, একটা গতিশক্তি, একটা আন্তঃকণা আকর্ষণ শক্তি, এবং এই সবগুলো বিষয় কিন্তু নিয়ন্ত্রিত হয় তাপমাত্রা দ্বারা। এই যে এখানে তাপমাত্রা দ্বারা, তার মানে আমাদের এখানে তিনটা সম্পর্ক: তাপমাত্রা, গতিশক্তি, আন্তঃকণা আকর্ষণ শক্তি। তাপমাত্রা দিয়েই কিন্তু এগুলো নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে? তাহলে এখন আমরা এই তিনটার সমন্বয় করে আমরা এখন আলোচনা করব যে একটা পদার্থ যে ভিন্ন ভিন্ন অবস্থায় কিভাবে থাকতে পারে, কখন হতে পারে কঠিন, কখন হতে পারে তরল, কখন হতে পারে গ্যাসীয়। এই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। তিনটা বিষয়: একটা তাপমাত্রা, একটা গতিশক্তি, আর একটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তি। এখন দেখো এখানে বিষয়টা এরকম যে একই পদার্থ কিন্তু ভিন্ন ভিন্ন তাপমাত্রায় ভিন্ন ভিন্ন অবস্থা প্রদর্শন করে। আমরা তো একটু আগে বললাম যে তাপমাত্রার উপর ভিত্তি করে তাদের অবস্থা চেঞ্জ হয়। আবার তাপমাত্রা মানেই চেঞ্জ, মানে আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং গতিশক্তি, এগুলোর পরিবর্তনেও একই রকম পদার্থের তিনটে অবস্থা। দেখো নর্মালি আমরা জানি যে কোনো পদার্থ কঠিন অবস্থায় থাকলেও সে পদার্থের অণুগুলো বা পরমাণুগুলো কিন্তু কম্পনশীল থাকে, গতিশক্তিটা থাকে। এবার আসি একটা যে কোনো কঠিন পদার্থকে, দেখো আমি এখানে দুইটা পয়েন্ট লিখেছি। একটা কঠিন পদার্থ, এই যে এই পদার্থের অণুগুলো খুব কাছাকাছি আছে, কিন্তু এদের কম্পনশীল, তবে এদের কাছাকাছি আছে, এই জন্য এটা হচ্ছে কঠিন। হ্যাঁ, এখন এখানে যদি আমি তাপ প্রয়োগ করি, কঠিন পদার্থে যদি তাপ দেওয়া হয়, তাহলে তারা কি করে, সেই তাপ শক্তিটাকে কি শোষণ করে, গ্রহণ করে। এই তাপ শক্তিটাকে যখন শোষণ করবে, গ্রহণ করবে, তখন তাদের কি হলো, গতিশক্তি বৃদ্ধি পেল। এখান থেকে তাপ দেওয়ার ফলে গতিশক্তি বৃদ্ধি পেল। আর গতিশক্তি বৃদ্ধি পেলে কি হবে, তাদের আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যায়। আন্তঃকণা আকর্ষণ শক্তিটা কি, যে অণুসমূহ বা ওই যে একটা পদার্থ যে ছোট ছোট ক্ষুদ্র কণা সমন্বয়ে তারা যে পরস্পরের সাথে যে আকর্ষণে যুক্ত থাকে, সেটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ। তো তাপ দিলে গতিশক্তি বেড়ে যায়, যখন কম্পনশীল হয়ে যাবে, কাঁপাকাঁপি করবে, তখন সেটা পরস্পর থেকে কী হবে, একটু দূরে সরে যাবে। অর্থাৎ আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে গিয়ে পরস্পর থেকে একটু দূরে সরে যায়। আর একটু দূরে সরে গেলে সেটা কিন্তু হয়ে গেল
তরল অবস্থা। আবার সেখানে আরও তাপ দেওয়া হয় যদি একই রকম, তাপ বৃদ্ধি করলে তাদের গতিশক্তি বেড়ে যাবে। গতিশক্তি বেড়ে যাওয়া মানে তাদের আন্তঃকণা আকর্ষণ বা আন্তঃকণা আকর্ষণ শক্তি আরও কমে যায়, অর্থাৎ পরস্পর থেকে অনেক দূরে সরে যায়, তখন সেটা গ্যাসীয় হয়ে যায়। এবং এই অবস্থায় এমন একটা অবস্থার সৃষ্টি হয় এদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ শক্তি একেবারে নাই বললেই চলে। তখন তারা মুক্তভাবে স্বাধীনভাবে যে যার, যেহেতু তাদের মধ্যে কোনো টান নাই, আকর্ষণ নাই, বন্ধুত্ব নাই, তাই তারা কি করবে, একা একাই ঘোরাঘোরা করবে, অর্থাৎ এই একা একাই ঘোরাঘুরি করছে গ্যাসীয় অবস্থায় হয়ে। তা আবার ঠিক এর বিপরীত, আমি যদি এখন এই গ্যাসীয় পদার্থগুলোকে কি করি, শীতল করি, শীতল করলে কি হবে ওদের, এই যে দেখো, শীতল করলে ওদের গতিশক্তিটা কি হবে, হ্রাস পাবে। আর গতিশক্তি যখন হ্রাস পাবে তখন কি হবে, গতিশক্তি মানে কি, ধরো আমি বলছি যে নড়াচড়া, কাঁপাকাঁপি এরকম অবস্থায়, একই সাথে গতিশক্তি, ধরো একই ব্রেঞ্চে মনে করলাম 5 জন স্টুডেন্ট আছে। এখন এই 5 জন স্টুডেন্ট যদি এমন হয় যে ওদের মধ্যে নড়াচড়া বেশি হয়, নড়াচড়া বেশি হওয়া মানে কি, তারা পরস্পর থেকে একটু দূরে সরে যাবে না, কেন নড়াচড়া করছে, ও বলছে আমি একটু দূরে সরে যাই, ও বললো আমি একটু দূরে সরে যাই, এরকম নড়াচড়া মানে গতিশক্তি বেশি হওয়া মানে পরস্পর থেকে দূরে সরে যাওয়া। এরকম গতিশক্তিটা যদি আরও অনেক অনেক বেশি হয়ে যায় তাহলে তারা এমন হবে ওই বেঞ্চেই থাকবে না, সবাই আলাদা আলাদা বেঞ্চে চলে যাবে, অর্থাৎ এরকম গ্যাসীয় অবস্থার সৃষ্টি হবে। আবার একইভাবে উল্টা, এবার যদি তাদের মধ্যে তাকে শীতল করা হয়, শীতল করা মানে গতিশক্তি কমে যাবে, অর্থাৎ এখানে তারা যে গতিশক্তি ছিল, গতি সঞ্চারণশীল ছিল, দৌড়াদৌড়ি ছোটাছুটি করছিল, যার জন্য তারা আলাদা আলাদা বেঞ্চে গেল, এবার তাদের মধ্যে যদি সেই দৌড়াদৌড়ি ছোটাছুটি কম্পন শক্তি গতিশক্তি কমে যায়, তারা দেখা যাবে তারা কী হবে, দূরে দূরে এক একজন এক এক বেঞ্চে না থেকে এক বেঞ্চে এসে বসবে, একটু কাছাকাছি চলে আসবে। অর্থাৎ শীতল করা মানে এই যে গতিশক্তি হ্রাস পাওয়া, আন্তঃকণা আকর্ষণ শক্তি, বন্ধুত্ব একটু বেশি হয়ে যায়। বন্ধুত্ব বেশি হয়ে গেলে কী হবে, তারা আলাদা আলাদা বেঞ্চে থাকবে, সবাই তখন এক বেঞ্চে চলে আসবে। আর এক বেঞ্চে চলে আসা মানে দেখো এখান থেকে যে গ্যাসীয় অবস্থা থেকে শীতল করলে কি হয়ে গেল, তরল হয়ে গেল। এবার এটাকে যদি আরও শীতল করা হয়, আরও শীতল করলে কি হবে, এদের গতিশক্তিটা আরও কমে যাবে, তখন কি হবে, এরা চুপচাপ থাকবে। অর্থাৎ শীতল করা, শীতকালে যেমন একই বেঞ্চে 5 জন হলেও নড়াচড়া না করে একই সাথে থাকতে পারে, তখন তারা কি হবে, এই যে শীতল করলে ওদের মধ্যে গতিশক্তিটা আরও হ্রাস পাবে এবং তাদের মধ্যে বন্ধুত্ব ভাব, আন্তঃকণা আকর্ষণ এটা আরও বেশি হয়ে যায়। আর আন্তঃকণা বন্ধুত্ব ভাব যদি বেশি হয়ে যায় তাহলে একই বেঞ্চে 5 জন কারো তারও বেশি হলে চাপাচাপি করে থাকতে পারবে, আর তখন সেটা হয়ে যাবে কঠিন অবস্থা। এটাই হচ্ছে একই পদার্থ, এই যে তাপমাত্রার উপর ভিত্তি করে তাদের গতিশক্তি এবং আন্তঃকণা আকর্ষণ শক্তি কম বেশি হওয়ার মাধ্যমে কিন্তু 3টা ভিন্ন ভিন্ন অবস্থার, অর্থাৎ একদিকে তাপ দিলে এদের মধ্যে গতিশক্তি বেড়ে যায়, বেড়ে গিয়ে তারা পরস্পর থেকে দূরে সরে যাবে, আন্তঃকণা কমে গিয়ে তারা পরস্পর তরল হবে। আরও তাপ দিলে এদের গতিশক্তি আরও বেড়ে যায়, আন্তঃকণা আকর্ষণ শক্তি আরও কমে গিয়ে অনেক অনেক দূরে চলে গিয়ে এখানে আন্তঃকণা আকর্ষণ শক্তি থাকে না, তখন হয়ে যায় গ্যাস। আবার একইভাবে তাদেরকে শীতল করলে, আমি এখানে কিন্তু শর্টকাট করে তোমাদের বিষয়টা দেখানো আছে, এই বিষয়টা একটু সুন্দর করে লিখতে হবে, তাহলে কিন্তু তোমার এই যে 2টা কথা বলেছিলাম, একটা তাপমাত্রা, একটা আন্তঃকণা আকর্ষণ শক্তি, গতিশক্তি, এই 3টার উপর ভিত্তি করে কিন্তু একই পদার্থ ভিন্ন ভিন্ন অবস্থায় থাকতে পারে। আমরা এটার এখন বাস্তবে পরীক্ষামূলক প্র্যাকটিক্যালের মতো বাস্তবে আমরা তোমাদের কিছু দেখাবো। প্রথমে এখানে নিয়ন গ্যাসকে দেখানো হয়েছে। নিয়ন একটি মৌলিক গ্যাস, যার জন্য একটা একটা করে পরমাণু আছে। এটা কঠিন অবস্থায়, যেখানে তাদের গতিশক্তি থাকে অনেক কম কিন্তু আন্তঃআণবিক শক্তি থাকে অনেক বেশি, তাই এটা কঠিন। এবার আমি এখানে তাপ প্রয়োগ করলাম, তাপ প্রয়োগ করার ফলে দেখো এদের মধ্যে গতিশক্তি কিন্তু বেড়ে গেল আর আন্তঃকণা আকর্ষণ শক্তি আস্তে আস্তে কমে যাবে। আর এটা এই গতিশক্তি আকর্ষণ শক্তি কমে এটা কিন্তু এখন দেখো লিকুইড অবস্থা হয়ে গেছে, তরল অবস্থা হয়ে গেছে। এবার আমি যদি এখানে আরও তাপ দিই, আরও তাপ দিলে এদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ শক্তিটা আরও অনেক কমে যায় এবং গতিশক্তিটা অনেক বেশি হয়ে যায়, ফলে এখানে হয়ে গেল তারা গ্যাসীয় অবস্থায়। এই অবস্থায় তারা পরস্পর থেকে অনেক দূরে অবস্থান করছে। এবার তার বিপরীতভাবে আমি যদি এখানে শীতল করতে থাকি, শীতল করতে থাকলে দেখো এদের মধ্যে কিন্তু গতিশক্তিটা আস্তে আস্তে কমছে আর আন্তঃকণা আকর্ষণ শক্তি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তাই অণুগুলো, পরমাণুগুলো, এই নিয়ন গ্যাসগুলো কাছে এসে এটা কিন্তু একসময় আস্তে আস্তে কি তরলে পরিণত হয়ে গেল। এই তরল থেকে দেখো এখানে তরল হয়ে গেল। এবার আমি যদি এই তরল অবস্থায় আরও এদেরকে শীতল করি, শীতল করলে কি হবে, এদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ শক্তি আরও বেড়ে যায় আর গতিশক্তিটা অনেক কমে যায়, কমে গিয়ে পরস্পর তারা খুব কাছে এসে একসময় কঠিনে পরিণত হয়ে গেল। এটা গেল নিয়ন গ্যাসের বেলায় তাপের ফলে কী হবে, কঠিন থেকে গ্যাস, গ্যাস থেকে তরলে পরিণত হয়।
এবার আমরা অক্সিজেন গ্যাসকে নিয়ে দেখছি। অক্সিজেন দ্বিপরমাণু গ্যাস, ওই জন্য দুইটি পরমাণু একত্রিত আছে। এবার কঠিন অবস্থা আছে। এই কঠিন অবস্থা থেকে আমি একইভাবে যদি এদের তাপ প্রয়োগ করি, আস্তে আস্তে দেখো এদের গতিশক্তিটা কি বাড়ছে এবং আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটা কিন্তু কমে যাচ্ছে। এই গতিশক্তি বাড়তে বাড়তে কোনো আকর্ষণ শক্তি কমতে কমতে তারা কি হয়ে গেল, এখন দেখো তরলে পরিণত হয়ে গেল। এবার এখানে যদি আমি আরও একে তাপ প্রয়োগ করি, তাপ প্রয়োগ করলে কি হবে, দেখো এদের মধ্যে গতিশক্তি আরও কি বৃদ্ধি পাচ্ছে না? এই গতিশক্তিটা এরকম করে বাড়বে আর আন্তঃকণা আকর্ষণ শক্তি কমবে। কমতে কমতে তারা পরস্পর থেকে অনেক দূরে সরে গিয়ে কী হয়ে যাবে, গ্যাসে পরিণত হয়ে যাবে। এখন এটা গ্যাসীয় অবস্থা অক্সিজেনের। ঠিক তার বিপরীতভাবে আমরা যদি একে এখন কি করি, আগে বিপরীতভাবে শীতল করি, দেখো এদের গতিশক্তিটা কিন্তু আস্তে আস্তে কী হচ্ছে, কমছে না, আর আকর্ষণ শক্তিও কিন্তু একইভাবে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এরকম কাছে আসতে আসতে কী হবে, তারা আবার তরলে পরিণত হয়ে যাবে। এটা গেল অক্সিজেনের, দেখো এটা হচ্ছে তরল অবস্থা। ঠিক এখানে আরও যদি আমি এদেরকে শীতল করি, এদের গতিশক্তিটা আরও অনেক কমে যায়। দেখো আরও শীতল করলে এদের এখন হয়ে গেল কিন্তু কঠিন অবস্থা। এরপরে এটা গেল অক্সিজেন গ্যাসের বেলায় তাপের উপর ভিত্তি করে কঠিন তরল এবং গ্যাসীয় অবস্থার রূপান্তর। এবার আমরা দেখছি পানিতে দুইটি হাইড্রোজেন একটি অক্সিজেন, দেখো সাদা সাদা করে দুইটি হাইড্রোজেন আর বাদামি রঙের অক্সিজেন বোঝানো হয়েছে, এটা কঠিন অবস্থায় আছে। এবার এখান থেকে যদি আমি তাপ প্রয়োগ করি, এই তাপ শক্তি শোষণের মাধ্যমে এদের দেখো আস্তে আস্তে গতিশক্তিটা কিন্তু বাড়তে থাকছে, আন্তঃআণবিক শক্তি কিন্তু কমবে, যে একসময় এরা কিসে পরিণত হয়ে যাবে, তরলে পরিণত হয়ে যাবে। এটা গেল পানির তরল অবস্থা। এবার এই তরল অবস্থা থেকে যদি আমি এদেরকে আরও তাপ প্রয়োগ করতে থাকি, দেখো এখন আমি যদি এদেরকে আমি এখানে একটু তাপ দেবো, এই যে তাপ দেওয়ার ফলে এদের কিন্তু গতিশক্তিটা কি আস্তে আস্তে বাড়ছে না, গতিশক্তি কিন্তু এরকম বাড়বে আর আন্তঃআণবিক শক্তি কমে যাবে। এই গতিশক্তি বৃদ্ধি আন্তঃআণবিক শক্তি বাড়ার ফলে আন্তঃআণবিক শক্তি কমে যাওয়ার ফলে গতিশক্তি বৃদ্ধির ফলে এরা আস্তে আস্তে কী হয়ে গেল, যে গ্যাসে পরিণত হয়ে গেল। এখন তাদের মধ্যে আন্তঃআণবিক শক্তি একবারে নাই বললেই চলে, গতিশক্তি কিন্তু অনেক বেশি, তাই এটা গ্যাসীয় অবস্থা। এবার আমি যদি এর বিপরীতভাবে এই গ্যাসেরগুলোকে শীতল করি, তাহলে দেখো পানির অণুগুলোর মধ্যে কিন্তু এবার আন্তঃআণবিক শক্তি বাড়লো আর গতিশক্তি আস্তে আস্তে কমছে, তাই কাছে এসে কী হয়ে যাবে, আস্তে আস্তে তারা এই তরলে পরিণত হয়ে যাবে। এখন দেখো এই যে পানির এটা কী অবস্থা, এটা কিন্তু এখন পানির তরলে অবস্থা। ঠিক এই তরল থেকে আমরা যদি এই পানির উপরে আমি এটাকে এখন আরও এদেরকে শীতল করি, ঠিক আছে, দেখো শীতল করছি, এদের মধ্যে কিন্তু এবার গতিশক্তি এবারে প্রায় নায়ের মতো আর আন্তঃআণবিক শক্তি অনেক বেশি হয়ে এটা হয়ে গেল কঠিন অবস্থা। এটা হচ্ছে পানির কঠিন অবস্থা। যদিও পানির কঠিন এবং তরলের মধ্যে উল্টা, কঠিন অবস্থায় আয়তন বড়, তরল অবস্থায় আয়তন কম। এই বিষয়ে আমরা এর পরবর্তী ক্লাসে একটু আলোচনা করব। এটার বন্ধন কোণের উপর ভিত্তি করে বিষয়টা নির্ভর করে। তো এই হলো বিভিন্ন পদার্থের তাপের উপর ভিত্তি করে কঠিন তরল গ্যাসীয় অবস্থার রূপান্তর। ঠিক আছে বন্ধু? প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এরকম নতুন সিলেবাসের আলোকে প্রতিটা চ্যাপ্টার, বিষয় করে রসায়ন বিষয়ক আমি প্রতিটা চ্যাপ্টারের বিভিন্ন টপিকসগুলো একে একে আলোচনা করব। তো তোমরা আমার সাথে থাকবা, দেখবা আমি তোমাদের বোঝানোর জন্য ভালোভাবে সেটা চেষ্টা করব। এর পরবর্তীতে আমরা এই অধ্যায়ের আরও কিছু টপিকস আছে, সেই বিষয়গুলো আলোচনা করব। সবাই আমার ক্লাসগুলো একটু নিয়মিত দেখবা, আর যদি কোনো বিষয়ে তোমাদের জানার আগ্রহ থাকে তাহলে আমাকে একটু জানাবা, আমি তোমাদেরকে সেই বিষয়গুলো দেখানোর বোঝানোর ইনশাল্লাহ চেষ্টা করব। সবাই ভালো থাকো, আবার দেখা হবে। খোদা হাফেজ।